বিএসএফ ভারতীয় ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে না দেয়ায় বেনাপোলে বন্ধ আমদানি রফতানি। ইমিগ্রেশনের সুরক্ষা ব্যবস্থা জোরদার। করোনা সংক্রমণ বাড়ায় আবারও উৎকণ্ঠায় আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা বাণিজ্যে মন্দাভাবের শঙ্কা। ওমিক্রনের দাপটে ভারতের পর্যটন খাতে ধস। বাণিজ্য মেলায় বাড়তি আগ্রহ দেশীয় চামড়াজাত পণ্যে। মান আর দাম নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরাও। বেড়েছে বিদেশি ক্রেতার সংখ্যাও। কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনলেও বিক্রি করতে হচ্ছে কমে। লোকসানের শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা। খরচ বেড়ে যাওয়ার অজুহাত মিল মালিকদের। এবং মুন্সিগঞ্জে জারবেরা ফুল চাষ করে সফলতা। চোখ জুড়ানো সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। ভরা মৌসুমে দূর দূরান্তের ক্রেতা সমাগমে লাভের আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। ড্রাইভিং লাইসেন্স ছাড়া ভারতীয় ট্রাক চালকদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না বিএসএফ। এতে দুদেশের মধ্যে আপাতত বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আজিজ, ধন্যবাদ ইমাম আপনাকে। আমার ঠিক পিছনে কিন্তু এটি ভারতের পেট্টাপোল যে স্থলবন্দর। আপনি জানেন যে এই পেট্টাপোল স্থলবন্দরের সাথে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিন্তু যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য, সেই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে পণ্যবাহী ট্রাক সেটি কিন্তু যাতায়াত করে থাকে। আমাদের বাংলাদেশ অংশে যে পেট্টাপোল বন্দর, এই বন্দরে বন্দর এবং কাস্টমসের যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু এই বন্দর নিয়ন্ত্রণ করলেও আমরা দেখতে পেয়েছি ভারতের যে পেট্টাপোল বন্দরে সেখানে কিন্তু নিরাপত্তা রয়েছে সম্পূর্ণ সীমান্তরক্ষী বিএসএফ। গতকাল বিএসএফ একটি সিদ্ধান্ত নেয় যে যারা পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক যারা বাংলাদেশে প্রবেশ করবে তাদের কিন্তু যে কার্ড সেটি কিন্তু আজকে সকাল থেকে ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু যাচাই শুরু করে। এবং এই যাচাই শুরু করে দেখা যায় কিন্তু অধিকাংশ যে ট্রাক চালক তাদের যে লাইসেন্স সেটি কিন্তু সঠিক নয়। এবং যারা পেট্টাপোল সিএনএফ স্টাফ যারা বন্দরে কাজের জন্য আসে তাদেরকে কিন্তু দেখা গেছে যে তাদের যে আইডেন্টি কার্ড, অনেকের কিন্তু আইডেন্টি কার্ড নেই। ফলে বিএসএফ তাদের কিন্তু বাংলাদেশের যে আসা যাওয়া এবং পণ্য নিয়ে ট্রাক আসা যাওয়া সেটি কিন্তু বাধা সৃষ্টি করে। এই বাধা সৃষ্টির প্রতিবাদে কিন্তু ভারতের যে বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আছে সেই ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন কিন্তু ধর্মঘট ডাক দেয় এবং ধর্মঘট দিয়ে জানিয়ে দেয় যে 17ই জানুয়ারি থেকে কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করবে না। তাদের সেই সিদ্ধান্তে কিন্তু আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের কোনো রপ্তানি যেমন বন্ধ আছে, তেমনি ভারতের পেট্রাপোল বন্ধ আসে। তারা বন্দরে আসার আগে কিন্তু তারা বনগাঁয় ট্রাকটি রাখেন এবং বনগাঁর যে স্থানীয় ট্রাক চালক আছেন তারা কিন্তু এই সমস্ত ট্রাক বাংলাদেশে নিয়ে আসেন। এবং এই সমস্ত যে ট্রাক চালক তাদের কিন্তু অধিকাংশ যে ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু সঠিক নয়। এবং সঠিক না থাকার কারণে কিন্তু বিএসএফ গতকালকে সে স্ক্যানিং একটি মেশিন বসায় এবং কার্ড যে তদারকি সেটি কিন্তু শুরু করে এবং শুরু করলে ধরা পড়ে যে অনিয়ম করে যে কার্ড নিয়ে বাংলাদেশে আসার, এই কারণে কিন্তু আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে দেশে বেনাপোল এবং ভারতের পেট্রাপোল প্রচুর পরিমাণে পণ্য আমদানি এবং রপ্তানি হয়। এই আমদানি রপ্তানি বন্ধ থাকায় কিন্তু মারাত্মকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন বিশেষ করে যারা কাঁচামাল নিয়ে কিন্তু বিপদে পড়েছেন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এটি যেহেতু ভারতের আভ্যন্তরীণ বিষয়, তারপরেও তারা কথা বলে চেষ্টা করছেন যেন দ্রুত এই চলমান সমস্যার সমাধান হয় এবং যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি যেন স্বাভাবিক হয়। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে ভারতীয় ট্রাক চালক এবং ভারতের যে স্টাফ এজেন্সি সদস্য আছেন তাদের বাংলাদেশে যাতায়াতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাধা দেওয়া যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ আছে তার সর্বশেষ তথ্য। এমা, বেনাপোল স্থলবন্দর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। বেনাপোল স্থলবন্দরে এক সপ্তাহে ভারত থেকে আসা 8 যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে এলেও বাংলাদেশ ইমিগ্রেশনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ হন। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে এলেও বাংলাদেশে প্রবেশকালে অনেকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। বেনাপোল বন্দরে গত এক সপ্তাহে বাংলাদেশে প্রবেশের পর 8 জনের করোনা পজিটিভ হয়েছে। তাদের 6 জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়, বাকি 2 জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
ভারতে আশঙ্কাজনক হারে করোনা রোগী বাড়তে থাকায় বেনাপোল বন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বাংলাদেশে প্রবেশে বন্দরে 48 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ ও করোনা টিকা গ্রহণের কার্ড দেখাতে হচ্ছে। পণ্যবাহী ট্রাকে দুজনের জায়গায় একজন চালক আসতে পারছেন। যে হোটেলে থাকি সেই হোটেল থেকে নিয়ে যায়, নমুনা নিয়ে যায়, নমুনা নিয়ে তার যে সময় দরকার হবে সেই সময়ের মধ্যে আবার একটা দিয়ে যায়। করোনা নেগেটিভ সার্টিফিকেট জমা নিল, তারপরে আমরা যে করোনার টিকা দিয়েছি আগে ওই টিকার কাগজপত্র নিল, তারপরে আমাদেরকে স্বাস্থ্যকর্মীরা জমা নেওয়ার পরে আমাদের টেম্পারেচার মাপার পরে তারপরে আমাকে ছাড়ে। আমরা আগে দুজন করে আসতাম, এখন করোনাকালের জন্য একজন এসেছি। প্রত্যেকটা ড্রাইভারকে তাপমাত্রা পরিমাপ করছি এবং মাস্কবিহীন বন্দরে প্রবেশ করতে দিচ্ছি না। করোনা সংক্রমণ রোধে বেনাপোল বন্দরে স্ক্যানিং কার্যক্রম বাড়ানো হয়েছে। কাউকে সন্দেহ হলেই করা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ভারত থেকে আসার সময় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেও তাদেরকে আমরা সন্দেহজনকভাবে তাদেরকে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাই এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে তাদেরকে পজিটিভ ধরা পড়ে। সন্দেহভাজন যেসব রোগী আছে তাদেরকে আমরা স্পটেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছি, পজিটিভ হলে তাদেরকে আমরা যশোর সদর হাসপাতালে আইসোলেশনে প্রেরণ করছি। ভারতে প্রতিদিন 2 লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এই অবস্থায় বন্দর দিয়ে বাংলাদেশে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। বর্তমানে চিকিৎসা, বিজনেস ও শিক্ষা ভিসায় পাসপোর্টধারী যাত্রীরা বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করছেন, আর স্বাভাবিক রয়েছে বাণিজ্য কার্যক্রম। সময় সংবাদ, বেনাপোল। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও পর্যটক শূন্য হয়ে পড়ছে সুন্দরবন। প্রতি বছর শীত মৌসুমে লাখো পর্যটক ভিড় করলেও এখন প্রায় জনশূন্য। ওমিক্রন আতঙ্কে পর্যটক কমায় রাজস্ব আয়ে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে বন বিভাগ। মাহমুদ হাসানের তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, যার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ ও নানা বন্যপ্রাণীর আশ্রয়স্থল এই সুন্দরবন। এসব বন্যপ্রাণীর জীবনাচার দেখতে লাখো পর্যটকের ঢল নামে প্রতি বছর। কিন্তু করোনার দাপটের পর এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করলেও বর্তমানে দেশে দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নতুন নিষেধাজ্ঞার কারণে পর্যটক শূন্য হতে শুরু করেছে এই ম্যানগ্রোভ বনাঞ্চল। ফলে সুন্দরবনকে ঘিরে যাদের জীবিকা চলে তারা পড়েছেন চরম বিপাকে। নতুন নির্দেশনা দেওয়াতে লোকজন কম বাইর হয়েছে। বাইরে ট্যুর না আসলে তো আমাদের কোনো ব্যবসা নাই। সরকার যে ঘোষণাটা দিছে এ কারণে অনেক পর্যটকই কম। করোনা মহামারী শুরুর আগে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র থেকে প্রায় 40 থেকে 45 লাখ টাকা রাজস্ব আয় হতো। কিন্তু এ বছরের সবশেষ 4.5 মাসে রাজস্ব আয় হয়েছে মাত্র 2.5 লাখ টাকা। এদিকে বর্তমানে অল্প কিছু পর্যটক এলেও তাদের স্বাস্থ্য বিধি মানার বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে। লোকজন বেশ কম হচ্ছে, ওই জানুয়ারি মাসে যে হারে অন্যান্য বছর পর্যটক আসে সে হারে আসতেছে না। যারা এই জায়গা পর্যটকরা আসতেছে তাদেরকে আমরা মাস্ক পরার জন্য, স্যানিটারি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করছি। স্বাভাবিক সময়ে প্রতি বছর শীত মৌসুমে 1.5 লক্ষাধিক পর্যটক আসেন সুন্দরবনে। সময় সংবাদ, মোংলা। 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে চামড়াজাত পণ্যের বিক্রি। মান অনুযায়ী দামে সন্তুষ্ট ক্রেতারা। গত বছরের চেয়ে বিদেশি ক্রেতাও বেড়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গেলবারের চেয়ে অর্ধেকেরও কম স্টল প্যাভিলিয়ন নিয়ে বসেছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জুতা, বেল্ট, বিভিন্ন ধরনের ব্যাগ, জ্যাকেট, ভিজিটিং কার্ড হোল্ডার সহ দরকারি অনুষঙ্গ মিলছে এসব স্টলে। চামড়া ও চামড়ার সঙ্গে বিভিন্ন কাঁচামালের ব্যবহারের কারণে কিংবা চামড়া প্রক্রিয়ার ভিন্ন পদ্ধতির কারণে দামেও রয়েছে ভিন্নতা। মেলা উপলক্ষে আমাদের জন্য কিছুটা ছাড় দিচ্ছে, স্টল কম, আরও হইলে ভালো হতো। লেদার কোয়ালিটিটা এবং প্রোডাক্টগুলো খুব ভালো লাগছে। প্রাইসটা বেশ ভালো, রিজনেবল মনে হচ্ছে আমার কাছে। লেদারের জিনিস এত কম দামে হয় কিনা আমার জানা নেই। 26তম এ বাণিজ্য মেলায় দেশীয় চামড়াজাত পণ্যের স্টল সাজিয়েছেন যে কজন উদ্যোক্তা। বিগত আসরগুলো থেকে এবার ভিন্ন তাদের অভিজ্ঞতা। ভালো বিক্রির সঙ্গে পাচ্ছেন ভিনদেশি ক্রেতাও, যাদের সঙ্গে শুরু হবে বৈদেশিক বাণিজ্য। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক বাজারে আমরা যাতে ইন করতে পারি তার জন্য যে বায়ার, সেই বায়ারগুলো এখানে ভিজিট করছে, এইটা ভালো লাগছে। ব্রাজিলিয়ান এসেছিল, সে শু দেখে খুবই পছন্দ করেছে। তোমাদের দেশে লেদারের প্রাইসটা তো কম, সম্ভবত অর্ডার দেবে। টেকনোলজির কারণে যে ভেরিয়েশন আসছে, আগে কিন্তু এই কালারগুলো ছিল না। এখন এই কালারগুলোর কারণে তারা মূলত মনে করে যে এটা লেদার না। মেয়েদের ব্যবহার উপযোগী চামড়াজাত পণ্যই বেশি বিক্রি হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে শুরু করেছেন ক্রেতা দর্শনার্থীরা। এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 17তম দিন আজ সকালেও কিন্তু আমরা দেখেছি অন্য দিনের মতো, অর্থাৎ শুক্রবার শনিবার ছাড়া যে দিনগুলো আছে সপ্তাহের ওই সেরকমই খুব কম দর্শনার্থী এখন এসেছে। কারণ এখন পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিট হলে মেলার প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। সেই জায়গা থেকেই কিন্তু দর্শনার্থী আসছে। তো এখন আমরা যেটা দেখেছি যে স্কুল পড়ুয়া কিংবা কলেজগামী ছাত্রছাত্রী একটু বেশি দেখেছি। সেই সাথে যারা দিনের প্রথম ভাগেই আসতে চান, দূরে থেকে আসতে চান, কিংবা হচ্ছে একদমই ভিড়ভাট্টা কোনো রকমের ভিড়ভাট্টা ছাড়াই মেলার প্রাঙ্গণ উপভোগ করতে চান এবং কেনাকাটা করতে চান, তারা এই মুহূর্তে এসেছে। এবং এবারের মেলায় দর্শনার্থী তুলনামূলকভাবে কম, অর্থাৎ বিগত আসরগুলোর তুলনায়। কিন্তু এখন যারা আসছেন, যারা উদ্যোক্তা, তারা বলছেন যে বেশিরভাগই কেনাকাটার জন্যই আসছেন, যেহেতু একই দর্শনার্থী বারবার আসার মতো অবস্থান না এই মেলার, দূরত্বের কারণে, অর্থাৎ ঢাকা শহর থেকে বেশ দূরে এবং যাতায়াত ব্যবস্থা যেহেতু গণপরিবহন নাই, তো সেই জায়গা থেকে যারা আসছেন তারা মোটামুটি কেনাকাটা করছেন। এবং বিদেশি বায়ার, অর্থাৎ এই যে মেলা নগদে অর্থাৎ হাতে হাতে কেনাবেচার সাথে সাথে পণ্য প্রদর্শন এবং বৈদেশিক বাণিজ্য শুরুর যে একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, মাধ্যম হিসেবে কাজ করে, সেই জায়গা থেকেও ক্ষুদ্র উদ্যোক্তা যারা এখনও আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারেনি তাদের পণ্য নিয়ে, সেই সুযোগটা কিন্তু এখানে পাচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরেই মেলা প্রাঙ্গণে থেকে উদ্যোক্তাদের সাথে কথা বলে এটা জেনেছি। এইটাকে তারা বেশ ইতিবাচক হিসেবে দেখছেন, এই মেলার একটা বড় প্রাপ্তি হিসেবেও দেখছেন। যেহেতু মেলাতে এবার স্টল প্যাভিলিয়নের সংখ্যা কম, সেই জায়গা থেকে যারা এসেছেন তারা বেশ ভালো একটা বেচাকেনা করছেন, যেটা অর্থনীতির ভাষায় মনোপলি থিওরিতে বেচাকেনা ভালো হচ্ছে এরকমটা বলছেন। তারপরেও বিগত আসরগুলোতে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তুলনায়, অর্থাৎ বিগত আসরগুলোতে তারা যে পরিমাণ পণ্য বিক্রি করেছেন সেই তুলনায় কিন্তু বেশ কম। একটাই কারণ, সেটা হচ্ছে দূরত্ব এবং গণপরিবহনের যে স্বল্পতা। সেই জায়গা থেকে এই মেলাতে যেমন দর্শনার্থী তুলনামূলকভাবে কম, কিন্তু যারা আসছেন তারা বিক্রি করা অর্থাৎ কেনাকাটার প্রবণতাটা বেশি। আগের আসরগুলোতে আমরা যেমন দেখেছি মেলাতে এসেছেন শুধুমাত্রই ঘোরাফেরা করতে, কিংবা হচ্ছে প্রথম 2-1 বার এসেছেন পণ্য দেখতে, পছন্দ করতে, এরপরে এসে কেনাকাটা করতেন। তো এইবার কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে এসেছে উদ্যোক্তাদের যেটা তথ্য, সেই জায়গা থেকে। এবং এই মেলাতে কিন্তু এবার যে অভিযোগ, বিভিন্নভাবে যে অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা পড়ে, সেই অভিযোগের জমা পড়ার সংখ্যাটাও কিন্তু কমেছে। তো এই সব কিছু মিলিয়েই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। 17তম দিন আজকে চলছে। আগামী দিন যত মেলা মাসের শেষ দিকে আসবে তত বেচাকেনা বাড়বে, দর্শনার্থী সমাগম বাড়বে, এরকম একটা প্রত্যাশা নিয়েই আসলে প্রতিদিন উদ্যোক্তারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ইমা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা। আশুগঞ্জ ধান চালের হাটে আসা ব্যবসায়ীরা জানান, কেনা দামের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে মিল মালিকদের কাছে। আর মিল মালিকরা জানান, বাজার থেকে বেশি দামে ধান কেনায় চালের উৎপাদন খরচ বেড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। আশুগঞ্জ ধান চালের হাটে বিয়ার 28 ধান 1200 থেকে 1300 টাকা, বিয়ার 29 ধান 1300 থেকে 1400 টাকা এবং মোটা ইরি ধান বিক্রি হচ্ছে 1220 টাকা থেকে 1150 টাকা দরে। ব্যবসায়ীরা জানান, কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনে লোকসান দিয়ে বাজারে বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে মিল মালিকরা জানান, বাজারে ধানের দাম বাড়ায় চালের উৎপাদন খরচ বেড়েছে। ধান আর চাইলের কোনো দরের মিল নাই, চাউল কম ইস্যুতে বেচতে গিয়া চাইলের দর কম, আমরা মিলার পড়তে হইতেছে না। ধানের দর অনুযায়ী চাউল বিক্রি করা যাইতেছে না, এই কারণে মিল মালিক অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। তবে ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। বছর ধানের দর একটু বাড়ছে, আগামীতে ধানের দর কমতে আসেন। অবস্থা মোটামুটি ভালো। শুকনাটা 1000-1100 টাকা বিক্রি হইতেছে, তবে এই দাম যদি থাকে তাহলে কৃষকের জীবনটা একটু বাঁচবে। এদিকে খাদ্য বিভাগ জানায়, ধান চাল কেনার সরকারি অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকৃত কৃষকদের নিকট হতে 1080 টাকা মন দরে ধান এবং লাইসেন্সভুক্ত চালকল মালিকদের নিকট হতে 40 টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হচ্ছে। আমরা আশা করছি সরকার নির্ধারিত সময়সীমার পূর্বেই আমাদের লক্ষ্যমাত্রার সমুদায় ধান এবং চাল সংগ্রহ করতে পারব।
গত আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 2,47,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা থেকে চলতি মৌসুমে 1,36,506 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরাপাড়া গ্রামে চাষ হচ্ছে জারবেরা ফুলের। বাণিজ্যিক চাষাবাদের সফলতা ছাড়াও নান্দনিক এই ফুলের জৌলুস দেখে মুগ্ধ স্থানীয়রা। বর্তমানে ভরা মৌসুমের থোকা থোকা ফুল তুলে বাজারজাতে ব্যস্ত চাষিরা। এছাড়া এই ফুলের নিয়মতান্ত্রিক পরিচর্যায় রয়েছে ভিন্ন কৌশল। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। চোখ জুড়ানো জারবেরা দেখে মুগ্ধ হবেন যে কেউই। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরাপাড়া গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফুলের। চারা রোপণের 60 দিনের মধ্যেই ফুল আসে। লাল, সাদা, হলুদ, গোলাপি, ম্যাজেন্ডা, কমলা রঙের জারবেরা ফুল হলেও এখানে লাল রঙেরটি চাষ হচ্ছে। 30টির মধ্যে এখানে মিলছে 3 প্রজাতির। অজপাড়াগায়ে এমন থোকা থোকা ফুল তুলে বাজারজাতে ব্যস্ততা চাষির। ফুলটা দেখতে যেমন সুন্দর তেমনই বাণিজ্যিক একটা সুবিধা আছে। চাহিদা অনেক, ও সব কাজে লাগে। আমরা 3 টাকা করে নেই, 10 টাকা করে বেশি। একটা সুবাস আহে, তারপরে হাঁটলে হুটলে একটা গারান আহে, নানান দিকের মানুষ আহে ছবি তোলে। এই ফুলের চাহিদা থাকায় স্থানীয় ফুলের ব্যবসায়ী ছাড়াও রাজধানীর শাহবাগ থেকে পাইকাররা আসেন এখানে। জারবেরা ফুলটা 12 মাস হয়, এটা অন্য ফসল থেকে লাভ বেশি, এই জন্য আমি জারবেরা করতেছি। জারবেরা ফুলের বীজ থেকে চারা হয় না, গাছের শাখা থেকে বংশ বৃদ্ধি করা হয়। একবার চারা রোপণ করলে বহু বছর ফুল পাওয়া যায়। ফুল চাষের জন্য যে কোনো ধরনের কারিগরি সহযোগিতা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জ সবসময় আপনাদের পাশে থাকবে। সাধারণত গাছ থেকে জারবেরা তোলার 8 থেকে 15 দিন এবং গাছে ফোটা অবস্থায় 30 থেকে 45 দিন সতেজ থাকে। 20% জমিতে এই জারবেরা ফুল চাষ করে প্রতিদিন আয় হচ্ছে 1.5 থেকে 2,000 টাকা। মুন্সিগঞ্জের পুরাপাড়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শিক্ষার্থীদের পুষ্টিমান নিশ্চিত করার পাশাপাশি মেধা বিকাশের লক্ষ্যে বসুন্ধরা নুডলস শিক্ষার সাথে নিয়ে এলো বিনা তারের পাঠশালা। রোববার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স 2-এ আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যতিক্রমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান শাফিয়া সোবহান। এ সময় ক্যাম্পেইনের খুঁটিনাটি ব্যাখ্যা করেন বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং সিওও জসিমউদ্দিন। তিনি জানান, সবার জন্য উন্মুক্ত থাকবে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম বিনা তারের পাঠশালা ওয়েবসাইটটি। বিনামূল্যে শিক্ষা গ্রহণ ছাড়াও নুডলসের সঙ্গে দেয়া স্ক্র্যাচ কার্ডে থাকবে 10 টাকা থেকে 10,000 টাকা মোবাইল রিচার্জ জেতার সুযোগও। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাস টিকিট, মেলায় প্রবেশের টিকিট, পার্কিং ফি ছাড়াও বিভিন্ন স্টলে পণ্য কেনা যাচ্ছে বিকাশে। সঙ্গে থাকছে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক সুবিধাও। রাজধানীর কুড়িল থেকে পূর্বাচলের মেলা প্রাঙ্গণে ছেড়ে যাওয়া বাসের টিকিট এখন বিকাশ পেমেন্টে কিনলে তাৎক্ষণিক 20% ক্যাশব্যাক পাচ্ছেন যাত্রীরা। এছাড়া গত কয়েক বছরের মতো এবারও মেলায় প্রবেশ টিকিটে বিকাশ দিচ্ছে 50% ক্যাশব্যাক। বাণিজ্য মেলায় বিকাশের বুথে এসে নতুন অ্যাকাউন্ট খুললেই বিনামূল্যে প্রবেশের টিকিট পাচ্ছেন দর্শনার্থীরা। দেশের অন্যতম খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের নির্বাহী পরিষদের বার্ষিক সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণে খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সর্বোচ্চ মান ধরে রাখার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল অ্যান্ড কিষাণ গ্রুপের চেয়ারম্যান এম.এ. মোতালেব। সারা দেশে বনফুল গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিট এবং সহযোগী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভায় বিগত বছরের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি চলতি বছরের কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করা হয়। সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, পরিচালক মোহাম্মদ হোসেন ও ওয়াহিদুল ইসলাম বক্তব্য রাখেন। করোনা সংক্রমণ বাড়ায় আবারও উৎকণ্ঠায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা বাণিজ্যে ফের মন্দাভাব নামার আশঙ্কা করছেন তারা। সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাতে আবারও বেড়েছে করোনার প্রকোপ। ওমিক্রন সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। জনসাধারণের মধ্যে এখনো স্বস্তি থাকলেও আবারও ব্যবসা বাণিজ্যে বিপর্যয়ের আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। এখন এই অবস্থায় আমাদের তো আসলে অনেক চিন্তাতে পড়ে গেছে। আমরা যে বাংলাদেশে প্রতিষ্ঠান করতেছি, ধরেন রেস্টুরেন্টের ব্যবসা বাণিজ্য, মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এখনো বলতে পারতেছে না এটা কি বাড়বে নাকি কমবে। লিমিটেড যে রেস্ট্রিকশনগুলো আসবে রেস্টুরেন্টের উপর এবং ইভেনচুয়ালি কিন্তু আমার ডিমান্ড সাপ্লাইতে কিন্তু এটা ইম্প্যাক্ট পড়বে। তো সেই হিসাবে আমাদেরকে কিন্তু এখন ব্যবসাটাকে ছোট করে যতটুক নিজের অ্যাফোর্ডেবিলিটি এবং কন্ট্রোলের ভিতরে আসে এছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখন আমরা যদি বেশি ব্যবসা করতে যাই আমাদের কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। রবিবার দেশটিতে শনাক্ত হয়েছে ৩,০০০-এর বেশি। এভাবে সংক্রমণ বাড়লে ফের লকডাউনের মুখোমুখি হতে হবে কিনা তা নিয়ে চিন্তিত প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে বসবাসরত নাগরিকরা। লকডাউন হলেই এই যেভাবে ব্যবসায় সফলতা আসছে সেই সফলতা ধরে রাখা যাবে না এবং সরকারও এই দেশের সরকারও লকডাউনের চিন্তা করছে না। গত ২ বছরে করোনার সংক্রমণে বিপর্যস্ত প্রবাসীরা ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই ওমিক্রনের আগ্রাসনে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। করোনার ডেল্টা ধরনের ধকল কাটিয়ে ওঠার আগেই ভারতে শুরু হয়েছে ওমিক্রনের দাপট। ধস নামতে শুরু করেছে ভারতের পর্যটন খাতে। বিদেশি পর্যটকদের জন্য নানা বিধিনিষেধ জারি এবং তৃতীয় ঢেউয়ে বিভিন্ন দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করায় এ অবস্থা। ভারতের উত্তরাঞ্চলীয় পাহাড়ি জনপদ ধর্মশালা দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। হিমাচল প্রদেশে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত এই স্থানটি। পর্যটনের ভরা মৌসুম সত্ত্বেও অঞ্চলটিতে এবার তেমন একটা নেই পর্যটকদের আনাগোনা। করোনার ধকল কাটিয়ে বছরের মাঝামাঝি নাগাদ ভারতের পর্যটন খাত কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে সম্প্রতি আবারও চরম অবনতি হয়েছে দেশটির কোভিড পরিস্থিতির। এতে ফের কমতে শুরু করেছে পর্যটকের সংখ্যা। ক্ষতিগ্রস্ত হচ্ছে এ খাতের সঙ্গে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিগত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আগামী মাসে হোটেল বুকিং দেয়া পর্যটকদের প্রায় শতভাগই তাদের বুকিং বাতিল করেছেন। পরিস্থিতির উন্নতি না হলে গেল বছরের মতো এবারও এখানকার পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে। স্থানীয়রা জানান গেল বছরের শেষের দিকে পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করলেও নতুন বছরের প্রথম ১৫ দিনে করোনা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হওয়ায় হঠাৎই জনশূন্য ধর্মশালা। করোনার ভয়ে স্থানীয় বাসিন্দারাও খুব একটা বাইরে বের হচ্ছেন না বলেও জানান তারা। এখানে সাধারণত পাঞ্জাব, দিল্লি এবং এর আশপাশের এলাকা থেকে বেশি পর্যটক আসতো। বছরের এই সময়টিতে পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকতো, কিন্তু এবার কোনো পর্যটক নেই। এতে পর্যটন খাত এবারও মারাত্মক ক্ষতির মুখে পড়বে। মূলত পর্যটন খাতের উপর নির্ভরশীল ধর্মশালার অর্থনীতি। করোনার দাপটে এই খাত আবারও ধুঁকতে থাকায় ভবিষ্যৎ নিয়ে ফের শঙ্কায় এখানকার পর্যটন ব্যবসায়ীরা। আর তাই ঝুঁকিতে গোটা উত্তরাঞ্চলের অর্থনীতি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএসএফ ভারতীয় ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ায় বেনাপোলে বন্ধ আমদানি রফতানি। ইমিগ্রেশনের সুরক্ষা ব্যবস্থা জোরদার। করোনা সংক্রমণ বাড়ায় আবারও উৎকণ্ঠায় আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা বাণিজ্যে মন্দাভাবের শঙ্কা। ওমিক্রনের দাপটে ভারতের পর্যটন খাতে ধস। এবং বাণিজ্য মেলায় বাড়তি আগ্রহ দেশীয় চামড়াজাত পণ্যে। মান আর দাম নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরাও। বেড়েছে বিদেশি ক্রেতার সংখ্যাও। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।